নানা বাস্তবতায় বাংলাদেশের মেডিকেল শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে, তবে একই সঙ্গে বাংলাদেশের মেডিকেল শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন উঠেছে এবং আমাদের নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বাস্তবতা কী রকম, এমন নানান বিষয়ে আমরা কথা বলবো। আরোগ্য নিকেতনের আজকের বিষয় আমরা দিয়েছি বাংলাদেশের মেডিকেল শিক্ষা, চ্যালেঞ্জ ও বাস্তবতা। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে স্বনামধন্য দুজন অতিথি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ, চেয়ারম্যান ইন্টারনাল মেডিসিন ও উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। সঙ্গে আরও আছেন অধ্যাপক ডাক্তার মঞ্জুর মোর্শেদ, সিনিয়র কনসালটেন্ট ক্লিনিক্যাল হেমাটোলজি, আসগর আলী হাসপাতাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমেই অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ, আপনার কাছে জানতে চাই যে এক সময় আমরা শুনতাম যে বাংলাদেশে বাইরের দেশ থেকে প্রচুর মানুষ পড়াশোনা করতে আসতেন এবং শেষের দিকেও আমরা দেখেছি, কিন্তু গত বছর থেকে আমরা এই প্রবণতাটা, ট্রেন্ডটা একটু উল্টো রকম দেখছি, যে যত স্টুডেন্ট আসতো সেই ট্রেন্ডটা একটুখানি কমে গেছে বা একটু ধাক্কা খেয়েছে। মানে এটিকে বাংলাদেশের মেডিকেল শিক্ষার মানের দিক থেকে মানে কোনো বাস্তবতা কিনা, বা আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। প্রথম আমরা যদি অতীতে চলে যাই, একটা সময় ছিল যখন কিন্তু মালয়েশিয়া থেকে কিন্তু বাংলাদেশে কিন্তু ডাক্তারি পড়তে আসতো। জি, এটা আমি যদি বর্তমান জেনারেশনকে বলি, সবাই আসলে আকাশ থেকে পড়বে যে মালয়েশিয়া থেকে বাংলাদেশে পড়তে আসতো। এখন আমরা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে চিকিৎসা নিতে যাচ্ছি, বাংলাদেশে যাচ্ছে অনেক চিকিৎসা, মালয়েশিয়াতে পড়তেও আমরা যেতে চাই, পড়তেও যাচ্ছি আমরা মানে মেডিকেল সাবজেক্ট হোক, নন মেডিকেল হোক, সব কিছু আমরা মালয়েশিয়াতে পড়তে যাচ্ছি। তার মানে এইটা হচ্ছে আমাদের বর্তমান বাস্তবতা। আর আপনি যে বললেন এখনও কিছু ছিল, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে, যেমন বিশেষ করে কাশ্মীর থেকে একটা বিশাল অংশ পড়তে আসে, নেপাল, ভুটান, এই জায়গাগুলো প্লাস আর অন্যান্য দেশে আপনার আমাদের যদি বলি আফ্রিকান কান্ট্রি, বিভিন্ন জায়গা থেকে পড়তে বাংলাদেশে আসে। এখন এই যে পরিবর্তিত পরিস্থিতিতে দেশের যে সার্বিক অবস্থাতে ইন্ডিয়া থেকে আসাটা কিছু কমে গেছে, প্লাস অন্যান্য যে জায়গা থেকে যদি বলি সেটা কমে যায়। এটা কারণ হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে দেখেন আপনি মেডিকেল এডমিশন, আমরা যদি বলি বাংলাদেশে কতগুলো মেডিকেল আছে, আমরা গভর্নমেন্টে কিন্তু পাবলিক সেক্টরে যদি বলি তাহলে গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে 37 মেডিকেল কলেজ, প্রাইভেটে কিন্তু প্রায় আমার জানা মতে প্রায় 64টা মেডিকেল কলেজ আছে। মানে সব মিলে আমরা সংখ্যা যতটুকু জানি 137টি, রাইট। এবং কিন্তু আর্মিদেরও মেডিকেল কলেজ আছে, এগুলো মিলে আর কি, মেন্টাল মিলে। এখন আপনি যদি দেখেন মাস্টার্স যখন একটা ছেলে করে, দিস ইজ থিওরিটিক্যাল, সে যদি আর্টসের কোনো সাবজেক্ট হয়, যদি সায়েন্সের কোনো সাবজেক্ট হয় সেটা কিন্তু প্র্যাকটিক্যাল বেসড, প্র্যাকটিক্যাল তাকে করতেই হবে। আর ডাক্তারি যে সাবজেক্টটা সেটা সম্পূর্ণ কিন্তু প্যাশন বেসড। আমি বাইরের দেশে যখন হয় তাদের একটা সুন্দর স্কিল ল্যাব থাকে, স্কিল ল্যাবের উপরে তারা প্র্যাকটিস করার পরে গিয়ে তারা মানুষের উপরে সেই প্র্যাকটিসটা করে। বাংলাদেশে দেখেন একটা আমরা যদি বলি সাইমুলেটেনিং ল্যাব যদি বা স্কিল ল্যাব যদি বলি, এটা কিন্তু প্রতিটা হাসপাতালে করা কিন্তু একটু ব্যয় সাপেক্ষ, এবং কোনো প্রাইভেট মেডিকেল কলেজে তো ভার্চুয়ালি বলতে গেলে নেই। তাহলে যে শুধু তাই নয়, প্রাইভেট মেডিকেল কলেজে এই যে বললাম যে মোর দ্যান 64, বা আমি যদি আর্মিদেরটা ধরে আলাদা ধরে নিচ্ছি, তাহলে কতগুলোতে আমাদের হাসপাতাল আছে। গভর্নমেন্টও যে নতুন নতুন হচ্ছে তার কতগুলো আসলে ব্যাকআপ আছে। যদি আমার পেশেন্টকে আমরা বলবো এখানে তাদের হচ্ছে ছাত্রদের জন্য, তাদের উপরে তো এক্সপেরিমেন্টটা করবে, শিখবে তাদের উপরে। যদি আমার কোনো পেশেন্ট যদি না থাকে, যদি প্র্যাকটিস করতে না পারে, সেটা ধরে নিচ্ছে যে প্রাইভেট একটা মেডিকেল কলেজই হোক না কেন, অনেক ভালো ভালো টিচার আসছে, তাদের তো প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনটা হচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ছাত্র আমার আছে, অভাব নেই সরকারিগুলোতে, যেটা নতুন নতুন খুলছে, রুগীর কোনো অভাব নেই, ছাত্র আছে, রুগীও আছে, কিন্তু আপনার কিন্তু টিচার নেই। তাহলে এই যে টিচার নাই, প্রাইভেটে কিন্তু আবার মানে যেগুলো একটু ভালো সেগুলো টিচার অভাব নেই, কিন্তু আপনার রুগী নাই। আর সরকারি নতুনগুলোতে রুগী নাই, মানে রুগী আছে বাট কিন্তু ভালো, কিন্তু মানে আমাদের কিন্তু সব দেখবেন আপনি মোর দ্যান 50% পোস্ট কিন্তু খালি, কেউই পূর্ণাঙ্গভাবে স্যাটিসফ্যাক্টরি লেভেলে নাই। আমি যদি মনে করি যে পুরানো মেডিকেল কলেজগুলোর জন্য যদি ধরি, এখন অনেক পুরানো মেডিকেল কলেজেই দেখা যায় মোর দ্যান 50% প্রফেসর পোস্ট খালি আপনার। তাহলে এই যে জিনিসগুলো হচ্ছে, এইটার সামগ্রিক ইফেক্টটা পড়ে যাচ্ছে কিন্তু আপনার কিন্তু হেলথ সেক্টরে পড়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে আমরা কাদেরকে চান্স যাদেরকে নিচ্ছি তাদেরটা ট্রেনিংটা, শিক্ষাটা আসলে আমার দৃষ্টিতে নট আপ টু দ্য মার্ক হচ্ছে না, আসলে কিছুটা কিন্তু ল্যাকিং থেকে যাচ্ছে। নেক্সট হচ্ছে তো বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে যেগুলো অনেক পুরানো এস্টাবলিশ, সেগুলোতে কিন্তু পোস্ট গ্রাজুয়েট কোর্স আবার চালু আছে। চালু থাকাতে আমার কাছে পার্সোনাল যেটা ওপিনিয়ন মনে হচ্ছে যেন আন্ডার গ্রেডটা সেখানে কিন্তু একটু কিছুটা আপনার অবহেলিত মনে হচ্ছে আমার কাছে। কারণ দুটা জিনিস যদি রান করতে যায়, ফ্যাকাল্টি তো একই,
আমি যখন আন্ডারগ্রেডকেও পড়াবো, আমি যখন পোস্ট গ্রেডকেও পড়াবো, আমি যখন রুগীও দেখবো, রাউন্ড দিব, আমি তো একটাই মানুষ, আমার পক্ষে কয়টা সম্ভব? যেমন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই দেখলাম যে 8 বছর ধরে আমরা যে বাকি 7টি কলেজের দায়িত্ব নিতে গেলাম, এটা কিন্তু সেই বিচ্যুতিটা কিন্তু 8 বছর পর ঘটলো। কারণ হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার 37,000 বা 35,000 স্টুডেন্টের বিপরীতে আরও যে 1 লক্ষ স্টুডেন্টদের লোড নিতে গেল, আলটিমেটলি কিন্তু ফলাফলটা খুবই খারাপ হলো। স্যার, আমি আপনার কাছে আসবো। অধ্যাপক ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনার কাছে জানতে চাই যে এক সময় আপনি দেখবেন যে বিভিন্ন সাংসদ যারা ছিল আর কি, বিভিন্ন দলের বা বিভিন্ন সময়ের, তাদের কাছে একটি ক্রেডিট ছিল যে তারা একটি বিশ্ববিদ্যালয় তৈরি করবেন তাদের জেলায়। কিন্তু আমরা এই বিগত সময়ে এসে আবার দেখলাম যে একটি মেডিকেল কলেজ করতে পেরেছি কিনা এটি একটি প্যারামিটার হয়েছে, বা তারা বলেছেন যে আমার জেলায় একটি মেডিকেল কলেজ আছে। কিন্তু এতগুলো মেডিকেল কলেজ অল্প সময়ের ভেতরে, আমার বাড়ি রাজশাহীতে বিশ্ববিদ্যালয় থেকে 6 কিলোমিটার দূরে আমার গ্রামের নাম খড়খড়ি, সেখানেও একটি মেডিকেল কলেজ হয়েছে। মানে এই হওয়াটার পেছনে কি কারণ বলে আপনি মনে করেন? এখানে কি কোনো বাণিজ্যিক মানসিকতা আছে কিনা, আপনার কি মনে হয়? অ্যাবসলিউটলি, একেবারেই যথার্থ কথাটা বলেছেন। অর্থাৎ শিক্ষা এখন যদি ব্যবসা হয়ে যায়, এটা না হয় কোনো কোনো ক্ষেত্রে মেনে নেওয়া যায়, কিন্তু ডাক্তারিটা পেশার ব্যাপারে এখানে শিক্ষাটাকেও আমরা ব্যবসা বানিয়ে ফেলেছি। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে? যেখানে মানুষের জীবনের প্রশ্ন। একেবারেই। এখন এটাই আসলে মূল কারণ যে ব্যাঙের ছাতার মতো মেডিকেল কলেজ গড়ে উঠতেছে। জি। আমাদের যেটা আসলে আমি সবসময় মনে করি যে এডুকেশনের পেছনে কিন্তু একটা ফিলসফি থাকা দরকার, একটা দর্শন থাকা দরকার। এই দর্শনটা যদি না থাকে, তাহলে আমার শিক্ষা ব্যবস্থাটা একেবারে লক্ষ্যহীনভাবে এদিক ওদিক গিয়ে হারিয়ে যাবে। এখন কিন্তু সে অবস্থা হয়েছে। আমরা কোথায় পৌঁছতে চাই? আমরা মানুষকে সেবা দিতে চাই, যদি আমরা সেবা দিতেও চাই, আমরা কতটুকু সেবা দিতে পারবো, আমাদের সামর্থ্য কতটুকু, আমাদেরকে সেই ক্যাপাসিটিটা তো বুঝতে হবে। এই বুঝে তারপরে সে অনুযায়ী আমাদেরকে এগোতে হবে। এখন মেডিকেল কলেজগুলোতে যেটা উনি বলেছেন যে শিক্ষক নাই, কিন্তু সাথে সাথে আমি এই কথাটাও বলতে চাই, যে কজন শিক্ষক আছে তাদের মান কি, তারা কতটুকু শিক্ষকতা করতে পারেন, এটা কি আমরা হিসেব করছি? আমরা কি পর্যায়ক্রমে দেখছি? বিদেশে নিশ্চয়ই দেখেছেন যে ছাত্ররা টিচারদেরকে ইভ্যালুয়েট করে, তারা মার্ক দেয়, এবং তারপর সেই টিচারের ইভেন রোগীদেরও তো ইভ্যালুয়েশনের ব্যাপার আছে। একেবারে রোগীরাও ইভ্যালুয়েট করে যে আমরা কীরকম সেবা পাচ্ছি। তো এখন এই পুরো জিনিসটাকে সামনে রেখেই কিন্তু আমাদের মেডিকেল শিক্ষা ব্যবস্থাটাকে সাজাতে হবে। আমাদেরকে দেখতে হবে যে আমাদের সামর্থ্য কী, আমরা কতটুকু যেতে পারবো, এবং কি আমি একটা উদাহরণ দিই। দেখেন, আমাদের দেশের সবচেয়ে কমন স্বাস্থ্য সমস্যাটা কি? আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া, যেটার চিকিৎসা করতে খুব বেশি খরচ হওয়ার কথা নয়, কিন্তু একটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার পেশেন্টও এখন তার শুধুমাত্র রোগ নির্ণয়ের জন্যেই হাজার হাজার তো বটে, লক্ষ লক্ষ টাকাও খরচ করে ফেলতেছে। এটার গলদ কিন্তু আসলে শিক্ষা ব্যবস্থার মধ্যেই আছে। অর্থাৎ আমরা আমাদের কমনেস্ট প্রবলেমস কি, এটা আমাদের মাথায় থাকে না। আমাদের যারা এডুকেশনিস্ট বা যারা চিন্তা ভাবনা করেন, সমাজ চিন্তক যারা আছেন, তারা তো দেখতে হবে যে আমাদের প্রায়োরিটি, হেলথ প্রায়োরিটিস কোনটা কোনটা, এবং সেই প্রায়োরিটিগুলো নিয়েই আমাদের আসলে শিক্ষা ব্যবস্থাটাকে কী করে সাজাতে হবে। তাহলে কিন্তু আমরা ঠিক অনুকরণ না করে অন্য দেশের শিক্ষা ব্যবস্থার অনুকরণ করলে তো হবে না, আমাদেরকে বাস্তব ভিত্তিক করতে হবে। সেজন্য এই যে ব্যাঙের ছাতার মতো মেডিকেল কলেজগুলো গড়ে উঠছে, কোথায় কিভাবে এগুলো লাগাম টান দেওয়া যাবে, এইটা আসলে সমাজ চিন্তকেরই কাজ, কিন্তু এটা দিতে হবে। এবং এমন আমি করব না, কিন্তু আমি যদি করি তাহলে এটা মানসম্পন্ন করতে হবে। স্যারের কথার প্রসঙ্গক্রমে স্যার, আপনার কাছে আমি জানতে চাই যে পোস্ট ক্রিয়েশনের যে ব্যাপারটা, বা আমরা কোন সাবজেক্টে কোর্স খুলবো কি খুলবো না, বাংলাদেশে একটি বিষয় দেখা যায় যে যার লিডারশিপ ভালো, তিনি তার সাবজেক্টে যতদূর টেনে নিয়ে যাচ্ছেন, আরেক জায়গায় হয়তো আরেকজন টানতে পারছেন না। কিন্তু রাষ্ট্রের কি এটা ঠিক করে দেওয়া উচিত কিনা যে আমার রোগী কত, আমি কোন পার্সপেক্টিভে
কোন জায়গায় কোর্স খুলবো বা কোন মেডিকেলে কতটুকু আমি পোস্ট ক্রিয়েট করব, মানে সেটি কি চিন্তা করা হয় কিনা স্যার? ধন্যবাদ আপনাকে। রাষ্ট্রীয় লেভেলে বর্তমানে আসলে এগুলো চিন্তা করা হচ্ছে, আসলে এগুলো কাজ এখন হচ্ছে, এখন কিন্তু কাজ এটা কি আপনি হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতির পরের কথা বলছেন? ইয়েস, আমি এখনকার আচ্ছা, কথাই বলছি, এটা কাজ জি। হচ্ছে। আপনাকে দুটো জিনিস চিন্তা করতে হবে। নিড বেসড, আমাদের কারিকুলামটা হবে নিড বেসড, পোস্ট ক্রিয়েশন হবে নিড বেসড, আর যে আমি যাই করি না কেন সবগুলো আমি নিড বেসড। আপনি দেখেন, যদি আমি ইউরোপিয়ান ইউনিয়নে দেখি, তারা বলছে যে প্রতি 1000 জনে আমাদের 4.5 জন ডাক্তার তাদের দরকার। আবার যদি ইংল্যান্ডে ধরি, তারা মনে করে যে 1 থেকে 2 জন ডাক্তার 2.5 বা 6। এখন আমাদের কতটুকু দরকার, আমি কিন্তু প্রতিটা বুঝে নিতে হবে। প্রথম হচ্ছে আমার নিড। আমি যদি স্যারের সাথে একমত, যদি আমি আন্ডার গ্রেডের ট্রেনিংটা যদি আমি ভালো দিতে পারি, তাহলে কিন্তু আমার কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসার কিন্তু মেজরিটি 50% চিকিৎসা কিন্তু আন্ডার গ্রেডের চিকিৎসকরা দিতে পারে। জি। তাহলে দরকার কি, কাদের দরকার? আপনি দেখেন কোনো সাবজেক্টে আমি যদি মনে করে বলি যে আপনি যদি দেখেন যে কোনো সাবজেক্টে আপনার গাইনির কথায় যদি ধরি, এত বেশি ফেলেও জমে আসছে যে তাদের কোনো প্রমোশন হচ্ছে না। আমি যদি দেখি গাইনির মধ্যেই চলে যায়, যে উদাহরণটা যেহেতু আমি গাইনিকে দিলাম, ইনফার্টিলিটির কথা ধরি, ইনফার্টিলিটিতে আপনার রোগীগুলো কি হচ্ছে, সব পার্শ্ববর্তী দেশে চলে যাচ্ছে। তাহলে ইনফার্টিলিটি কিন্তু আমাদের ডাক্তার নেই, এমনকি ওই দেশের ডাক্তাররাও এখানে আসার সাহস করছে, চলে আসছে। এবং নট অনলি দিস, উইদাউট রেজিস্ট্রেশন তারা চাকরিও করে যাচ্ছে। চাকরি এবং শুধু তাই নয়, সব দেশেই নিয়ম আছে, তাদেরকে একটা ট্যাক্স দিতে হবে বা যা দিতে হবে, উইদাউট এনি ট্যাক্স তারা প্র্যাকটিস করে সম্পূর্ণ টাকাটা নিয়ে চলে যাচ্ছেন। তাহলে আমাদেরকে ফার্স্ট অ্যাসেস করতে হবে যে আমি এই বছর যে ডাক্তারদেরকে কোর্স খুলবো বা কি করবো, আমি কি ইনফার্টিলিটিতে খুলবো নাকি আমি গাইনিতে খুলবো, বটে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনি একটা জিনিস দেখেন, আমি যদি ইংল্যান্ডের কথায় চলে যাই বা পার্শ্ববর্তী দেশ ভারতের কথায় যদি ধরি বা পাকিস্তানের কথাও ধরি, চিকিৎসা ব্যবস্থাটা কীরকম ছিল, প্রোগ্রেশনের কথা যখন বলি না, পুরোটাই বলি। প্রথম হচ্ছে, আমি মেডিসিনের মানুষ, আমার দ্বিতীয় ডিগ্রিটা ছিল গ্যাস্ট্রোতে। তো আমি প্রথমে কী হবে, আমি প্রথমেই আমার মেডিসিনকে পড়বো। যেমন ইংল্যান্ডে ডিগ্রি একটাই, সেটা হচ্ছে কি এমআরসিপি। তাহলে আপনি এমআরসিপি করলেন কি, তার একটা এন্ট্রি এক্সামিনেশন ঢুকলেন। আপনি এন্ট্রিতে ঢোকার পরে আপনি যেটা চলে যাচ্ছেন, একটা ট্রেনিংয়ে চলে যাবেন। এই ট্রেনিংটা হচ্ছে সবচেয়ে বেশি তাদের জন্য ভাইটাল, ট্রেনিংটা। এই ট্রেনিংয়ের মধ্যে ঢুকে, ট্রেনিংয়ে যখন যাবেন আপনি, ইংল্যান্ডের কথা যদি বলি, যেমন আমার রয়্যাল কলেজ অফ প্রেসিডেন্টের সাথে কথা হচ্ছিলেন, উনি গ্যাস্ট্রোন্টোলজি রাখেন, উনি বললেন যে ওনার ওইখানে এবার একজন মাত্র গ্যাস্ট্রোন্টোলজিতে ট্রেনিং পাচ্ছে, কারণ ওনার দরকার মাত্র একজন গ্যাস্ট্রোন্টোলজি। তাহলে একজন যদি দরকার থাকে, তাহলে ওই এমআরসিপি করাদের মধ্যে থেকে 2 জন হোক, 5 জন হোক, 7 জন হোক, যে কজনকে দরকার তাদেরকে তাদের মধ্যে থেকে তারা ট্রেনিংয়ে নিয়ে নিচ্ছে। আমাদের দেশে হচ্ছে কি, দেখেন এতদিন যেটা হয়েছিল, কোর্স খোলা হয়েছিল। একটা কোর্স খুলতে গেলে কতগুলো নিয়ম থাকে, যেমন ওই সাবজেক্টে একজন প্রফেসর থাকতে হবে, অ্যাসোসিয়েট প্রফেসর থাকতে হবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকতে হবে, তাকে থিসিস গাইড করতে হবে। কোর্স খোলা হয়েছে, কিন্তু আপনার ওই যে বললেন আমার পার্সোনাল চয়েস, পার্সোনালি আমি খুলে ফেললাম। দেখা গেল যে ওই ইনস্টিটিউটে এখন এই মুহূর্তে কোনো প্রফেসর নেই, অ্যাসোসিয়েট প্রফেসর নেই, বাট কোর্সটা কিন্তু আমার চালু রয়ে গেছে। তাহলে ওইটা যদি কোর্সটা চালু থাকে, এখন যে ছেলেটা ভর্তি হচ্ছে তাকে কে শিখাবে? কারণ একজন প্রফেসর 10 বছর, 15 বছর, 20 বছর পরে গিয়ে পড়াশোনা করার পরে গিয়ে সে শিখতে শিখতে প্রফেসর হয়। তার যে ম্যাচুরিটিটা, একজন যে পাস করলো, যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তার নলেজ অনেক বেশি থাকতে পারে, তার কিন্তু ওই লেভেলের ম্যাচুরিটিটা আসে না। এই ম্যাচুরিটি, কারণ প্রফেসর কাজই তো করে করে শিখে। তাহলে এই যে ট্রেনিংগুলো যে হচ্ছে, তার মানে এই যে ট্রেনিংগুলো হচ্ছে, এই যে ডাক্তারগুলো বিশেষজ্ঞ বেরোচ্ছে, আমার কাছে মনে হচ্ছে সব জায়গাতে একটা ল্যাকিং থেকে যাচ্ছে। সেই জন্য আপনি যে বললেন, যার যার আগে পার্সোনাল চয়েস ছিল, যার যার ক্ষমতা ছিল, যার যার লিডারশিপ ছিল, তার মতো করে সাবজেক্টগুলো সবগুলো রান করেছে। তো এখন যেহেতু ছাত্রদের আন্দোলনের পরে যে একটা পরিবর্তিত পরিস্থিতি, আমি মন্ত্রণালয়ের কাজ হচ্ছে, আমরা যখন মিটিংয়ে যাই, এগুলো না বলাই ভালো, যেটা কি হচ্ছে এখানে কিন্তু কাজ হচ্ছে কি, তারা এখন সব কিছু করার চেষ্টা করতেছে কোন সাবজেক্টে। যেমন ধরা হচ্ছে যে সারা বাংলাদেশে যে মানুষ, তাদের যদি ধরি আমরা হেপাটোলজি, গ্যাস্ট্রোন্টোলজি, আমার 1400-র মতো দরকার প্রায়, এটা হচ্ছে অ্যাসেসমেন্ট। তাহলে আমার হচ্ছে যে 1400-র মতো যদি দরকার থাকে, তাহলে আমাকে বের করতে হবে বাংলাদেশে এখন কতজন গ্যাস্ট্রোন্টোলজি, হেপাটোলজিস্ট আমার আছে। ধরো সাপোজ আমার আছে 500, তাহলে আমার আছে দরকার কত, আর 700, বা আমার দরকার 800-900। এই 800-900-কে আমি 1 বছরই ভর্তি সব কিছু ফিল আপ করে দেবো তা না, তাহলে আমাকে স্টেপ বাই করতে হবে। করতে গেলে তাহলে এই বছর আমি কতজনকে আমি নিব, এটা একটা রোডম্যাপ তৈরি করতে হবে। রাইট, একটা রোডম্যাপ করতে হবে যে আমার এই বছর আমি 50 জনকে বের করব, আগামী বছর আমি 60 জনকে বের করব। কিন্তু স্যার, যাদের অনেক বেশি হয়ে গেছে তাদেরটা তো আর কমাতে পারবেন না। কমার কোনোভাবেই সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। স্যার, আমি আসবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক ডাক্তার মঞ্জুর মোর্শেদ, এই যে 137টা মেডিকেল কলেজের আমরা কথা বলছি, আপনি বলছিলেন যে এটি বাণিজ্যিক কারণে, যেটি আসলে হয়ে গেছে, আমাদের যদি সংকটও থাকে, কিন্তু আমরা যদি চিকিৎসকগুলোকে মানসম্পন্ন কায়দায় যদি তৈরি করতে না পারি,
আমাদের এই রাশটা আমরা কিভাবে টেনে ধরবো? আমাদের কি কোনো কোনো কলেজকে বন্ধ করে দেওয়ারও আসলে সাহসী সিদ্ধান্ত নিতে হবে কিনা, আপনি কি মনে করেন? আমি ঠিক সরাসরি বন্ধ করে দেওয়ার পক্ষপাতী নই। আমি জিনিসটাকে আসলে এভাবে দেখতে চাই। আসলে মেডিকেল পড়া কিন্তু চারটিখানি কথা নয়। সত্যিকার অর্থে একজন ছাত্র যদি ঠিকমতো পড়াশোনা করতে চায়, সে অন্যদিকে কোনো সময়ই পাবে না। অর্থাৎ আপনি যদি তাকে অ্যাসাইনমেন্ট দেন, তাকে কাজকর্ম ঠিকমতো দিয়ে দেন যে এই পেশেন্টটা দেখে এর নোটটা নিয়ে আসো, এবং এইভাবে তার শিডিউল করা থাকে, সে তো নিঃশ্বাস নেওয়ার সময় পাওয়ার কথা না। শিক্ষকের রোলটা কিন্তু আসলে মেডিকেল কলেজে কেন, এখন তো এই সমস্ত টেকনোলজির কারণে সরাসরি শিক্ষকদের রোল কিন্তু অত বেশি নাই। একজন ছাত্র কিন্তু নিজে ইচ্ছা করলেই অনেক কিছু শিখতে পারে, কিন্তু ইচ্ছাটা আসলে ইচ্ছার উপর ছেড়ে দেওয়ার কথা নয়, এটা একটা সিস্টেমের মধ্যে আনার কথা। অর্থাৎ আমরা যদি সিস্টেমটাকে এমনভাবে করতে পারি যেখানে আসলে রাজনীতি নিষেধ করতে হবে না, রাজনীতি করার কথা চিন্তাও করতে পারবে না, সময়ই পাবে না। বাইরের এডুকেশন ইনস্টিটিউশনগুলোতে তারা কি রাজনীতি নিষেধ করে, কিন্তু করার সময় পায় না। ঠিক তেমনি আমরা যদি মেডিকেল এডুকেশনকে সত্যিকারের এডুকেশন করতে চাই, তাহলে আমাদের প্রোগ্রামটাকে, ডিসিপ্লিনটাকে সাজাতে হবে যাতে করে কেউ পড়াশোনা করা ছাড়া এবং রুগী দেখার বিষয়টা ছাড়া অন্য কোনো দিকে চিন্তা করার সুযোগ না পায়। তো আমরা যদি এটা করতে পারি, আমার মনে হয় না কোনো মেডিকেল কলেজকে বন্ধ করতে হবে। তবে হ্যাঁ, টিচারদের ব্যাপারে পর্যাপ্ত পরিমাণে ট্রেন্ড শিক্ষক আনার ব্যাপারে, নিয়োগ দেওয়ার ব্যাপারে, এবং তাদেরকে টাইম টু টাইম ইভ্যালুয়েশনের জন্য যে শ্রম এবং যে কাজটা সরকার এবং নেতৃবৃন্দকে করতে হবে, এটা একটা চ্যালেঞ্জিং কাজ, এটা করতেই হবে। এটা যদি আমরা না করি তাহলে আমরা কিন্তু জাতিগতভাবে ব্যর্থ হব। আমাদেরকে মনে রাখতে হবে যে মেডিকেল এডুকেশন কিন্তু হাইয়েস্ট ফর্ম অফ এডুকেশন ইন মানে অল এডুকেশনাল অ্যাটমসফিয়ার। তো এটার দিকে আমার মনে হয় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, এবং এটা একটা ডিসিপ্লিনের মধ্যে আনতে পারলে আমার মনে হয় না যে মেডিকেল কলেজ কোনোটাকে বন্ধ করতে হবে। তবে হ্যাঁ, নতুন নতুন মেডিকেল কলেজ করার আমি পক্ষে নই। যা হয়েছে এগুলোকে একটা সিস্টেমের মধ্যে ফেলে দিলে ওই সিস্টেম যারা পেরোতে না পারবে সেটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, সেটাকে আইন করে বন্ধ করতে হবে না। ধন্যবাদ। অধ্যাপক আবুল কালাম আজাদ, আপনার কাছে জানতে চাইবো যে একজন চিকিৎসক মানে তৈরি হবার ক্ষেত্রে গবেষণার তো অনেক বড় একটি রোল আছে, কিন্তু বাংলাদেশে যেটি উপেক্ষিত, গবেষণাগুলো কিভাবে হয়, কারা গবেষণার ফান্ড পাচ্ছেন বা কীভাবে গবেষণাগুলো হচ্ছে, এর নজির আমরা গণমাধ্যমে আসলে দেখছি বা বিগত সময়ে আসলে দেখেছি। মানে এইটিকে ঠিক করার জন্য, গবেষণা ওরিয়েন্টেড করবার জন্য আসলে এই আইন কানুনের মধ্যে কোনো পরিবর্তন দরকার কিনা? ধন্যবাদ আপনাকে। আমাদের যে, আমি ভার্সিটিতে আছি, ভার্সিটির প্রেক্ষাপটে কথাগুলো বলবো যে আমাদের যে ভার্সিটিটা যখন তৈরি হচ্ছিল তার কিন্তু আমাদের থিম কি, মোটো কি, আসলে মোটো হচ্ছে কিন্তু বঙ্গবন্ধুর কথা যদি ধরি ইউনিভার্সিটিটা, সেটা কিন্তু মেইন হচ্ছে কিন্তু একটা হচ্ছে শিক্ষা, গবেষণা এবং হচ্ছে চিকিৎসা। জি, যদি তিনটা প্রায়োরিটি ধরি আমি, একটা হচ্ছে আপনার শিক্ষা এবং গবেষণা হচ্ছে 1 আর 2, আর 3 কিন্তু হচ্ছে চিকিৎসা। আমাদের এখানে শিক্ষার জন্য চিকিৎসা দরকার, কারণ ওই যে বলছি হ্যান্ডস অন ট্রেনিং, তাহলে রুগীর ট্রেনিংটা দরকার। তাহলে রুগীর ট্রেনিংটা যেটা হচ্ছে বা রুগীর চিকিৎসা হচ্ছে, সেটা কিন্তু একটা বাই প্রোডাক্ট। আমি যদি বলি জেলা হাসপাতাল একটা, সেগুলো হচ্ছে কিন্তু চিকিৎসার জন্য হাসপাতাল, শেখার জন্য না। তাহলে এখন আসলে গবেষণা। আপনি যদি মনে করেন, আমি সহজভাবে যদি বলি, আজকে একটা সময়, ছোট সময় আমি দেখতাম আমরা কিন্তু ডিম খেতে পারতাম না সবাই, আমরা কিন্তু চালের অভাব কিন্তু হতো। এখন দেখেন চালের কোনো অভাব নাই, ডিম কিন্তু ঘরে ঘরে, যে রিক্সা চালায় সেও কিন্তু প্রতিদিন ডিম খাচ্ছে। কেন খাচ্ছে? এগুলো কিন্তু গবেষণার ফসল। তার মানে কি, আমি যদি বলি, ধন্যবাদ জানাতে চাই আমি কৃষি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট তাদেরকে, তাদের এই রিসার্চের ফল কিন্তু এই জিনিসটা। আমি ইডি বলি, বিডি বলি, যাই বলি রিসার্চ। তাহলে চিকিৎসার ক্ষেত্রে যদি দেখেন আপনি, প্রত্যেকটা চিকিৎসার ক্ষেত্রে কিন্তু একটা গাইডলাইন আছে। এইটা যে গাইডলাইনটা, এইটা কিন্তু কতগুলো জিনিস হচ্ছে কি, এক একটা এথনিকের উপর এক একটা কাজ করে। আমি যদি সাদা চামড়ার দিকে তাকাই, ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য বলা হয় এআরভি ইজ এ ভেরি গুড ড্রাগ,
আমরা যেটা লোসাটার নামে পাওয়া যায়, ইডভেসেটার নামে পাওয়া যায়, কিন্তু আমরা যারা ব্ল্যাক বা আমরা কালো বলি বা আমরা ব্রাউন বলি না কেন, আমাদের উপর এই ড্রাগগুলো কাজ করে না। তাহলে আমি তখনই আমি বুঝবো যখন ওই ড্রাগটা ওদের কাজ করলে আমাদের উপরে কাজ করবে। তার মানে রিসার্চের কোনো বিকল্প নাই, রিসার্চ আপনাকে করতেই হবে, কারণ রিসার্চ ছাড়া আপনি ওই কোন ট্রিটমেন্টটা কার জন্য ফিজিবল এটা করতেই হবে। এখন কথা হচ্ছে রিসার্চের ফান্ডটা কে পাচ্ছে না পাচ্ছে। এখন এটা তো সারা বাংলাদেশেরই একটা সমস্যা কী ছিল, আমরা তো পেপার খুললে এখন প্রতিদিন দেখছি। আমরা অতীত নিয়ে এখন আসলে কথা না বলি, কারণ কথা বলাটাই খারাপ। আমরা নতুন পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এইটা হচ্ছে আমার কামনা, যে আমরা যে ভুল করেছি অতীতে, ভুলের ফসলই তো পাচ্ছি আমরা, আর যেন ভুল না করি। যার যোগ্য লোক সে যেই হোক না কেন, সে কালো হোক সাদা হোক আমার জানার দরকার নেই, সে হচ্ছে যোগ্য, সে তার যোগ্যতার স্থানে যাবে। সে কি হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়, আমার জানার দরকার নেই, উনি যোগ্য, উনি ওনার যোগ্যতাতে যাবে। আমরা কিন্তু বঙ্গবন্ধুতে প্ল্যান করছি তাই, যে সামনের দিকে গুলোতে যার গবেষণা থাকবে তাদেরকে একটা আমরা সম্মান দেওয়ার চেষ্টা করব, যার পাবলিকেশনের ব্যাপারগুলো থাকবে, কোথায় পাবলিকেশন ছিল। আমরা কিন্তু ফিডব্যাক চালু করতে যাচ্ছি, যেটা স্যার বলছিলেন যে আমরা কিন্তু ফিডব্যাক চালু করতে যাচ্ছি। আমরা যেমন কোর্স স্যার মেডিকেল কলেজে বললেন, মেডিকেল কলেজে কতগুলো রিকোয়ারমেন্ট আছে, না এগুলো যদি ফুলফিল না করে সেই মেডিকেলগুলো থাকতে পারবে না, আগে ফোনের জোরে থেকে যেত। আমরা পোস্ট গ্রাজুয়েশন কোর্স বিভিন্ন জায়গায় খোলা হয়ে গেছে, যেগুলোতে খোলার মতো পরিবেশ নাই, খোলার মতো অবকাঠামো নাই, সে জায়গাগুলোতে কোর্সগুলো চালু হয়ে গেছে। আমরা কি করছি এখন, স্যার যেটা বলেন, আমরা সব জায়গাগুলোতে ফিডব্যাক চাবো, এই রিকোয়ারমেন্ট তোমাদের আছে কিনা, ওকে, যদি ফুলফিল করতে পারে ওকে কন্টিনিউ করবে, যদি না করতে পারে আমাদেরকে সংকুচিত করতে হবে। কারণ আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে কোয়ালিটি, নট কোয়ান্টিটি। কারণ যখন আমি কোয়ালিটি বাড়বে, কোয়ান্টিটি বাড়বে, কোয়ালিটি বাড়বে না, তখন কিন্তু প্রতিদিন আপনি মুজাহিদ শুভ ওই নতুন একটা নিউজ করতে থাকবেন, এই ডাক্তার ওইটা করছে, ওইটা একটা করছে, তাহলে এই ভুল চিকিৎসাগুলো হতে থাকবে। তাহলে ভুল চিকিৎসা করতে আমাকে কোয়ালিটি দরকার। আমার 5টা বের হোক, ভালো কোয়ালিটি বের হোক, আমার 50টা দরকার নেই, ওই 5টার মতো হবে, 5টা হচ্ছে আমার দিক নির্দেশনা দেবে। তো আমাদের এইটাই হচ্ছে নতুন আমাদের যে প্রশাসনের চ্যালেঞ্জ হচ্ছে, আমরা রিসার্চে যতটুকু সম্ভব নিয়োগ করা, এবং যতটুকু সম্ভব আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব কোয়ালিটিটাকে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। রিসার্চের ব্যাপারে আমার একটু কথা হচ্ছে এটা, যে আসলে রিসার্চ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অতীতে যে সমস্ত রিসার্চ করা হয়েছে, এই রিসার্চগুলোকে যদি আমরা হাতে নেই, মানের দিক থেকে এত নিম্নমানের যে মানে রীতিমতো লজ্জা হয়। এখন রিসার্চের বেসিসটা হচ্ছে কিন্তু ডেটা কালেকশন, ডেটা। আমি কিসের উপর ডেটা নেব, আমি মানে ডেটাগুলোকে ঠিকমতো কম্পাইল করতে পারছি কিনা, কম্পাইল করার পরে তারপর অ্যানালাইসিস করে তারপর আমি একটা জিনিস দাঁড়া করাবো। আসলে এই জন্য যে খুব বেশি টাকা পয়সা খরচ হয় তা কিন্তু না। এটার জন্য দরকার হচ্ছে প্রথমত যে আমাকে বুঝতে হবে যে কোন খাতে মানে কোন জায়গাটা আমি আসলে রিসার্চ করতে চাই। বিদেশের অনুকরণে রিসার্চ করে লাভ নেই। আমার এখানে যেটা উনি বললেন যে এআরবি আমাদের এখানে কাজ করছে কি করছে না, আমরা এইভাবে কি কখনো দেখি? আমরা এইভাবে দেখি না। মানে আমাদের দেশের উপযোগিতাকে নিয়ে আমাদেরকে রিসার্চ করতে হবে, প্ল্যানিং করতে হবে। আমরা যেন ওই জাস্ট একটা পাবলিকেশনের জন্য রিসার্চের জন্য রিসার্চ না করে এটাকে অর্থবহ করার জন্য এই নিয়তটা আমাদের মাথায় রাখতে হবে। স্যার ধন্যবাদ। আমি আপনার কাছে আরেকটু জানতে চাই যে আমাদের চিকিৎসকরা রোগীদের কাছে যে আপন হতে পারেন না, বা এটি নিয়ে অনেক ধরনের কমপ্লেন থাকে, যদিও এখানে রোগী দেখার ব্যাপার, কে কতগুলো দেখছে বা কত সময় নিয়ে দেখছে, এগুলো নানান প্রশ্ন কিন্তু আসলে আছে। কর্পোরেট হাসপাতালে যেমন আপনি আসগর আলী হাসপাতালে আছেন, একটি কালচার আছে যে ঠিক আছে আমি 28 জন রোগীর বেশি দেব না বা 30 জনের বেশি দেখতে পারবেন। আবার অনেক প্রাইভেটে আছে যে আপনি যত ইচ্ছা দেখতে পারেন, সেটা রাত 2টা বাজলে কারো কোনো সমস্যা নাই। সরকারি বাস্তবতা তো আছে, আপনি আসলে ওই 1 মিনিটও আসলে দিতে পারছেন না। এই এত কিছুর মধ্যে একটা হচ্ছে সম্পর্ক গড়া, সময় দেওয়া, সব কিছু মিলে কারিকুলামের ভিতরে কি এই ধরনের কিছু আছে কিনা, বা কারিকুলাম কি রোগীকে, চিকিৎসককে রোগীর সাথে সম্পর্ক বিল্ড আপের ক্ষেত্রে কোন বিষয়গুলো আছে, এগুলো মানছে কিনা চিকিৎসকরা তৈরি হওয়ার ক্ষেত্রে? খুবই চমৎকার প্রশ্ন একটা। আসলে কারিকুলামের এই জায়গাটা আমরা সম্পূর্ণরূপে ইগনোর করছি। আমি যেটা প্রথম বলেছি যে আমরা চিকিৎসাকে এখন ব্যবসার পণ্য বানিয়ে ফেলেছি। আসলে এই ব্যবসা করার মানসিকতা, এটা আমি বলবো যে মানুষের কিন্তু একটা সহজাত প্রবৃত্তি হচ্ছে লাভ করা, সে সব জায়গায় লাভ খুঁজতে চাইবে, কিন্তু এই প্রবৃত্তিটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করতে হয়। তো এখন আমরা শিক্ষাকে যখন এই জায়গাটায় নিয়ে গেছি,
মেডিকেল সেবাটাকে যখন সেবা না রেখে এখানে নিয়ে গেছি, তখন এই অসুস্থ প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে যে আমি কত ইনকাম করতেছি, আমি কতগুলো রুগী দেখতেছি, এই অসুস্থ প্রতিযোগিতা। কিন্তু আসলে চিকিৎসার মূল ধারণাটাই এসছে সেবা থেকে। আপনি দেখেন, একটা কথা নিশ্চয়ই শুনেছেন, ডাক্তারের সঙ্গে কথা বললেই অর্ধেক রোগ ভালো হয়ে যায়। এই কথাটা কেন আমাদের ডাক্তারদের মধ্যে আসবে না? এই কারিকুলামে কিন্তু এই কথাগুলো আছে, বইগুলোতে, মেডিসিনের বইতে একেবারে প্রথম দিকেই এ সমস্ত আলোচনা আছে যে আমাদেরকে মানবিক হতে হবে। আমাকে শুধুমাত্র রোগের চিকিৎসাটা দিলে হয় না, রোগটা তাকে কিভাবে তার বিহেভিয়ারকে অ্যাফেক্ট করতেছে, তার ইকোনমিকে কিভাবে অ্যাফেক্ট করতেছে, এই সব কিছুকে বিবেচনা রেখেই কিন্তু চিকিৎসাটা করতে হয়, এবং এগুলো কারিকুলামের পার্ট। কিন্তু কারিকুলামের ওই জিনিসগুলো এখন একেবারে লিস্ট প্রায়োরিটি পাচ্ছে। তো যার ফলে কারিকুলামে থাকলেই তো হবে না। যেমন আইন অনেক কিছু আছে, আইন মানে কয়জন, ঠিক তেমনি আমাদের বইপত্রে অনেক কিছুই আছে, কিন্তু এগুলোকে মানার ব্যাপারে গুরুত্ব বাড়াতে হবে, গুরুত্ব দেওয়ার ব্যাপারে আমাদেরকে, মানে যারা শিক্ষা ব্যবস্থা প্রণেতা, যারা সমাজকে নিয়ে চিন্তা করেন, তাদেরকে অবশ্যই এই জায়গাটা এগিয়ে আসতে হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ, আপনার কাছে জানবো যে একইভাবে আমরা যেমন আচার আচরণের কথা বলছি, রোগীর সঙ্গে সম্পর্কের কথা বলছি, নৈতিক স্খলনের দিক থেকে সব পেশার মানুষ মানে একই সারিতে চলে যাচ্ছে, আমরা সারা পৃথিবীতে আসলে দেখছি। কিন্তু তারপরেও আমরা সেই স্খলনের পরে চিকিৎসকের কাছে আবার নৈতিকতা এক্সপেক্ট করি, বা সেটি নিয়ে বেশি আলোচনা হয়, যেহেতু এটি সেবার সঙ্গে জড়িত। চিকিৎসকদের এই নৈতিকতা ঠিক রাখবার ক্ষেত্রে এমন কি কোনো নিয়মকানুন কারিকুলামের ভিতরে আছে, বা এখানে কোনো জোর দেয়া হয়? আপনি অনেক বিষয়ই আমরা বলতে পারি, কমিশনের কথা বলতে পারি, বা হচ্ছে যে রোগী সরকারি থেকে বেসরকারিতে পাঠিয়ে দিতে পারি, বা নানাভাবে সুযোগ সুবিধা নিতে পারি। এই জায়গার আলোচনাটা আসলে কোথাও আছে কিনা কারিকুলামের ক্ষেত্রে? আসলে আমাদের যখন মেডিকেল ইথিক্স যখন পড়ানো হয়, যখন ওথ নেওয়া হয়, তখন কিন্তু তার মধ্যে কিন্তু সব কিছু আসে। এখন দেখেন, আপনি যেই বলেন না কেন, যে প্রফেশনই বলেন না কেন, এই যে বিচার ব্যবস্থা ভেঙে গিয়েছিল, ভাঙে কখন? যখন আপনি যদি ঠিকমতো রায় দেন, তাহলে বিচার ব্যবস্থা ভাঙে না। যখন আদিষ্ট হয়ে রায় দেন, তার মানে কি আপনি উদ্ভঙ্গ করলেন? তো প্রত্যেকটা জায়গাতেই তো নৈতিক স্খলন হয়েছে। তো এইটা জিনিসটা হচ্ছিল, তা এইটা যদি হয় আমাদের কারিকুলামের মধ্যে আছে। তো এখন হচ্ছে যে আমাদের সমাজটা, তো আমি বলবো যে ঘুণে ধরে পচে গেছে। আসলে আমরা শুদ্ধাচার পুরস্কারও দিচ্ছি একটা নৈতিক স্খলন হওয়া একটা মানুষকে। নট অনলি দিস, দেখেন যারা পুরস্কার পেয়েছে বা পুলিশের পদক দেখেন যারা পাচ্ছে, তারাই দেখেন সবচেয়ে বেশি যাদের নামে দুর্নীতির সঙ্গে জড়িত। তার মানে আমি যে সিলেক্ট করে তাকে পুরস্কার দিচ্ছি, আমি জানি সে একজন অসৎ। সে, আমি ডাক্তার হই না কেন, আপনি একজন সাংবাদিক, অসৎ সাংবাদিক হন না কেন, আমি একজন অসৎ ডাক্তার, আমি একজন অসৎ সাংবাদিক, কিন্তু আমি আপনি পাচ্ছি, কারণ কি আমি আপনার গুড বুকে আছি। তাই তার মানে কি আমার পছন্দটা হচ্ছে অন্য জায়গায়, এই জায়গাটাতে নাই। আর তাহলে সেক্ষেত্রে আমি মনে করবো যে আসলে আমাদের যদি, কারণ আমি সব রুগীদেরকে বলি, ছাত্রদেরকে একটা জিনিস বোঝাই, যে 3টা প্রফেশনের কথা কিন্তু আমাদের পবিত্র কোরআন শরীফে লেখা আছে। একটা কিন্তু ব্যবসার কথা বলা আছে, একটা দ্বিতীয় যদি বলা আছে আমি রোগ দান করি, আমি আরোগ্য দান করি, আর বলা আছে আমি বিচার করি, বিচার। তো আমি সেজন্য বলি যে 2টা প্রফেশন কিন্তু আল্লাহর প্রফেশনের, আল্লাহর কাজটা কিন্তু আমি চিকিৎসক করে দিচ্ছি, আমি বিচারক কিন্তু আমি আল্লাহর সেই কাজটা করে দিচ্ছি। তো আমি একজন শিক্ষক, সেও কিন্তু বিচারক, তো বিচার করছেন। বিচারকটা কিন্তু যে কোনো লেভেল হতে পারে। তো আমি ওইটা করে, এই যে আমি এক জায়গায় চাকরি দিচ্ছি একজনকে, 2জন পরীক্ষা দিচ্ছি, আমি আমার মতের আমি ওকে দিচ্ছি, আমি কিন্তু বিচারটা অনিয়ম করলাম। তার মানে যে কাজটা আল্লাহ করেন, সেই কাজটা যদি, চিকিৎসাটা আল্লাহ করেন, সেটা যদি আমি না করি, যদি নৈতিক স্খলন করি, এখানে আসলে বলার কিছু নেই। স্যারের সাথে আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম যে কাউন্সিলিং এর ব্যাপারটা আমাদের কাছে যেটা আসে, বাংলাদেশে একটা রুগীদের কতটুকু দেখেন গুরুত্বপূর্ণ এটা, যখন কোনো ব্লাড প্রেশারের রুগী আমাদের কাছে আসে, ওষুধ দিলেই বলে না আমার এই প্রথম ধরা পড়ছে, দিয়েন না, একবার দিলে আজীবন খেতে হবে। ডায়াবেটিস রোগী একবার আসলে দিলেই খেতে চায় না, না না আমার এটা আমি হেঁটে কন্ট্রোল করে ফেলবো, আর মাপেও না কিছু না, 1 বছর পর দেখা যায় যে কিডনি নষ্ট করে নিয়ে আসলো। কিন্তু হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, যতই আমি বুঝাই না কেন, এটা খেলে এটা অস্টিওআর্থ্রাইটিস, ব্যায়াম করবেন, ভালো থাকবেন, বইতে এটা ব্যথা রোধের কথা সরাসরি নিষেধ করা আছে, বলা আছে সিম্পল প্যারাসিটামল অথবা ট্রামাডল, কিন্তু এক্ষেত্রে কিন্তু ব্যথা রোধটা খাবে।
তাহলে এইটা যদি আমি শুধু কাউন্সিলিং করতে পারি তাকে, যে আর একটা মিথ হচ্ছে যে এই যে তেঁতুল খেলে টক খেলে প্রেশার কমে যায়, সব বাজে বাজে কথা। তো আমি যদি কাউন্সিলিং করতে পারি, যে আমি রুগীতে একটা কথাই বলি, কই আমার রুগী তো সবাই প্রেশার ওষুধ খাচ্ছে, আমি বলি যে প্রেশার ওষুধ না খেলে খান, অসুবিধা নাই, প্রেশার ওষুধ খেলে কী লাভ হয়, কিডনি সেফ থাকে, হার্ট সেফ থাকে, ব্রেন সেফ থাকে, যদি খান আর না খান আপনার হার্ট কিডনি নষ্ট হবে, তখন তো রুগী ঠিকই খাচ্ছে। তার মানে কাউন্সিলিং আমি মনে করি যেটা মেডিকেল প্রফেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কাউন্সিলিং, যেটা হচ্ছে আমাদের ল্যাকিংস আছে বাংলাদেশিদের, যে জন্য পার্শ্ববর্তী দেশে যখন চলে যায় তাদের কিন্তু কাউন্সিলিংটা খুব ভালো হয়। আমরা যদি কাউন্সিলিংটা করে দিই, দেখেন মেজরিটি পেশেন্টই কিন্তু, আপনি কোভিডের সময় খেয়াল করেন রুগী কি মারা গিয়েছে? আপনি দেখেন এই যে গত 5 মাস ধরে যে রুগীরা যে দেশের বাইরে যেতে পারতেছে না, যারা পার্শ্ববর্তী দেশে যাচ্ছে না, রুগী কি মারা যাচ্ছে? মারা যাচ্ছে। এর মধ্যে যদি ধরি পেপারে নিউজ হয়েছে আপনার দুটো, একটা হচ্ছে নন মেডিকেলে আর একটা হচ্ছে চোখের অপারেশন, সেটা তো পুরো ভুয়া সাংবাদিকতা, অপসাংবাদিকতা একটা ছিল। তার মানে এখানে দেখেন আপনি কোনো পেপারে কোনো সংবাদ হয় নাই, তার মানে চিকিৎসা হচ্ছে। তাহলে প্রবলেমটা কি হচ্ছে কথায়, প্রবলেম ক্রিয়েট হচ্ছে আমার একটা রুগী ভুল চিকিৎসা হতেই পারে, আমি ভুল করতেই পারি, অ্যাজ এ ম্যান আমার ভুল হতেই পারে, আমার ডায়াগনোসিস ভুল হতেই পারে, কিন্তু রুগীর সাথে যদি আমার এই গ্যাপটা না থাকে, রুগী যদি মনে করে যে ওন করে যে হ্যাঁ আমি তার ভালোর জন্য করছি, আমার ভুল হলেও কিন্তু সে মেনে নেয়। আমি কিন্তু বাংলাদেশের রুগীদেরকে কোনো দোষ দিব না, আমি কিন্তু যদি তাকে সে তার যদি এতটুকু যদি আমি যদি তার কাছে আসতে পারি, সে হ্যাঁ মানুষ হিসেবে তাকে মেনে নেয়। তা আমি সেই জন্য আপনার মাধ্যমে বলতে চাবো সাংবাদিক ভাইদেরকেও, যে কোনো জায়গায় যদি অন্যায় হয়, ডাক্তাররা ভুল করে, আগে দেখার চেষ্টা করেন সে ভুল করেছে কিনা। ভুল যদি না করে যদি আপনি সাংবাদিকতা করেন, আপনি যে দেশের চিকিৎসা ব্যবস্থাটাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি এটা কল্পনাই করতে পারবেন না। স্যার আমি আপনার কাছে আসবো, অধ্যাপক ডাক্তার মঞ্জুর মোর্শেদ স্যারের কথা সূত্র ধরে বলি যে আমরা সরকারিভাবে বলছি যে আমাদের ভারতের পরিবর্তে যেহেতু আমরা যেতে পারছি না, আমরা চীনের অমুক হাসপাতালে সেবা নিব। এর আগে আমরা বিগত সরকার সাবেক প্রধানমন্ত্রীকে দেখেছি, তিনি ফলাও করে প্রচার হয়েছে গণমাধ্যমের প্রথম পৃষ্ঠায় যে আপনাদের জন্য সহজ করে দিয়েছে চিকিৎসা সেবা, ই ভিসা চালু হচ্ছে ইন্ডিয়ার সাথে। মানে এগুলো যে সরকারে যেই থাকুক না কেন, এটি আমাদের জন্য আসলে লজ্জার কারণ কিনা একটি। দ্বিতীয়ত এটি কি আমরা আমাদের চিকিৎসকদেরকে সেভাবে গড়তে পারছি না বলেই কি আসলে এর ফলশ্রুতিতে আমাদের এই দেউলিয়াত্বপনা আসলে প্রকাশ হয়ে যাচ্ছে কিনা, কি মনে? মানে এটা যখন আমি শুনলাম খবরে যে চীনে আমাদের দ্বার খুলে গেছে, ভারতের পরিবর্তে আরেকটা দেশ আছে, সত্যি আমার কাছে খুব খারাপ লেগেছে যে আসলে আমরা কেন বিদেশের দ্বারস্থ হওয়ার জন্য এত মানে উদ্বেলিত হয়ে যাচ্ছি। কেন নয়, আমাদের কি প্রতিভার কম আছে আমাদের দেশে? আমাদের দেশে মানে আমরা আসলেই বিস্ময় করতে পারি, আমাদের মেধা, আমাদের প্রযুক্তিও অনেক এগিয়ে আছে। শুধু আমাদের যেটা নাই সেটা হলো আত্মবিশ্বাস, আত্মোপলব্ধি এবং নিজের উপর দৃঢ় পায়ে দাঁড়ানোর জন্য একটা প্রতিজ্ঞা, এটাই আমাদের দরকার। আমরা অবশ্যই নিজেদের দেশে চায়নার চেয়ে আরও অনেক ভালো চিকিৎসা ব্যবস্থা গড়ে নিতে পারবো। তবে হ্যাঁ, আমাদের চায়নার সাহায্যের দরকার আছে, বাইরের দেশগুলোর সাহায্য নেব আমরা, কিন্তু আমাকেই বুঝতে হবে আমার প্রয়োজন কতটুকু এবং কতটুকু সাহায্য নিয়ে আমি আমার নিজের পায়ে দাঁড়াতে পারবো। এখন আমরা প্রথম কথা এই ধরনের দৃষ্টিভঙ্গি ঠিক না যে আমাদের জন্য বাইরে খোলা আছে, বরং এই কথাটা যে হ্যাঁ চীন আমাদের দেশে হাসপাতাল তৈরি করে দিতে রাজি হয়েছে, আমরা নেব। দেখুন আমাদের সবচেয়ে বড় সমস্যা কোথায় মেডিকেল এডুকেশনে, আসলে যোগ্যতা সম্পন্ন শিক্ষক। যদিও আমি বলছি শিক্ষকদের প্রয়োজনীয়তা কমে যাচ্ছে, ছাত্ররা নিজেরাই শিক্ষিত হতে পারবে, কিন্তু ছাত্রদের মধ্যে এই দৃষ্টিভঙ্গিটা একেবারে, এই যে দৃষ্টিভঙ্গিটা জাগিয়ে তোলার জন্য তো কিছু লোক দরকার। সেই লোকদেরকে দরকার হলে আমরা বিদেশ থেকে হায়ার করে আনবো। আমরা আমাদের যারা দেশ পরিচালনায় আছেন, নেতৃত্বে আছেন বিভিন্ন জায়গায়, তারা যদি এই জায়গাটা শত কোটি টাকাও খরচ করেন রাদার দেন পারচেজিং, মানে একটা বিরাট মানে ব্যয়বহুল এমআরআই মেশিন অথবা রোবট কিনে নিয়ে আসার থেকেও প্রশিক্ষণের জন্য ব্যয় করাটা বেশি জরুরি। মানুষকে যদি আমরা তৈরি করতে পারি, তাই না, এটা আমাদের জন্য অনেক বেশি লাভজনক। সুতরাং আমাদের পুরো রাষ্ট্র ব্যবস্থাটা কি এদিকেই দৃষ্টি দেওয়া দরকার যে আমরা টিচার তৈরি করবো যেভাবেই। স্যার আপনাকে ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি।
অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ, আমরা এখন টিভির পক্ষ থেকে প্রায় 32টা জেলাতে ঘুরেছি, বিভিন্ন হাসপাতালে গিয়েছি। আমরা দেখেছি যে হাসপাতালগুলোতেও 40 থেকে 50% পর্যন্ত জনবল ফাঁকা। এটা আমাদের জন্য খুব লজ্জাজনক বা দুঃখজনক। এবং শিক্ষক ঘাটতির ক্ষেত্রে তো আমরা একেবারে বলতেই পারি। কিন্তু আমরা জানতে চাই যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন বলি বা সেবার মান উন্নয়ন বলি, পলিটিক্যাল উইল ছাড়া সম্ভব কিনা। আমরা রাজনৈতিকভাবে, এই যে বিএনপি কিছুদিন আগে 31 দফা তারা সুপারিশ করেছে, বাংলাদেশ জামায়াত ইসলামী বা অন্যান্য নানা দল, তাদের ম্যানিফেস্টোতে বা তাদের অঙ্গীকারের মধ্যে আমরা যত কিছু দেখি, আমরা শিক্ষা ব্যবস্থার কথা বা চিকিৎসার কথা বা বাংলাদেশের মানুষ বাংলাদেশে চিকিৎসা নেবে, এই কথাগুলো কেন আসে না? আপনি দেখবেন যে একটা ওবামা কেয়ার একটা মডেল দিয়েও তো একটা সরকার জনপ্রিয় হয়ে যায়। আমরা অন্যান্য দেশের ক্ষেত্রে দেখি। রাজনীতিবিদরা কবে বুঝবে বা তাদেরকে আপনারা কবে বোঝাবেন? আসলে দেখেন আপনি, আমি উদাহরণ নাম নাই বা বললাম, একটা দেশের রাষ্ট্রপ্রধান, তার কিন্তু হৃদরোগের সমস্যা ছিল। জি। তাকে চিকিৎসা করার জন্য বললো পার্শ্ববর্তী দেশে, উনি বললেন আমার দেশে কেন হয় না, করো, আমি তারপর চিকিৎসা করব। উনি কিন্তু চিকিৎসা করলেন। জি। উনি কিন্তু একজন দেশনায়ক, উনি কিন্তু একজন রাষ্ট্রনায়ক। আমরা আসলে তো বাংলাদেশে দেখা যায় যে আমরা হাসপাতালে বসে সাইন করি, বড় বড় নেতারা, আমাদের মহামান্য রাষ্ট্রপতিও যে ছিলেন, আগে যে ছিলেন আব্দুল হামিদ, উনি যেদিন থেকে পদত্যাগ, মানে চাকরির মেয়াদ শেষ হয়ে গেলেন, তার কিছুদিন আগে উনি গিয়ে আমাদের দিয়ে উনি সিঙ্গাপুরে চেক আপ করে আসলেন, চেক আপটা করে আসি, বা ওনারা ঘোষণা দিয়ে যান আর কি, যে ঘোষণা দিয়ে যাচ্ছেন। আসলে এইটা হচ্ছে, আমি বলবো যে দেশপ্রেমটা তাদের আসলে মুখে, আসলে আমি বলবো স্রেফ বলবো মুখে। আমি যদি ওই রাষ্ট্রনায়কদের সাথে যদি আমি কম্পেয়ার করি আর আমাদের রাষ্ট্রনায়কদের কম্পেয়ার করি, তাহলে সে বলল আমি নাহলে বাইরে চিকিৎসা করে আসবো, আমার লোকটা চিকিৎসা করতে কোথায় যাবে? আপনি দেখেন, আজ থেকে 15-20 বছর আগেও কার্ডিওলজি সেক্টরটা কিন্তু এত ভালো ছিল না। এখন বাংলাদেশে কার্ডিওলজি আমরা বলতে পারি দুই একটা ছোটখাটো বিষয় বাদ দিলে এটা ওয়ার্ল্ড ক্লাসে চলে যাচ্ছে। আমি বলি নিউরোসার্জারি অপারেশনগুলো কিন্তু ওয়ার্ল্ড ক্লাসের দিকে চলে যাচ্ছে। আমরা পিছিয়ে আছি কোথায়? ইনফার্টিলিটি। আমরা পিছিয়ে আছি কোথায়? লিভার ট্রান্সপ্লান্টে পিছিয়ে আছি। আমরা দেখেন কিডনি ট্রান্সপ্লান্টে কিছু আমাদের সমস্যা হচ্ছে, কারণ কি এখানে আইনের জন্য, এখানে আইনের জন্য অনেকটা হচ্ছে আর কি। না, আইনের সমস্যা হচ্ছে আপনার। আপনি কিন্তু এখানে অনেক কিছু আইনের মধ্যে, বাংলাদেশে একটা কিডনি ট্রান্সপ্লান্ট করতে খরচ হয় মাত্র 3 থেকে 4 লাখ, ম্যাক্সিমাম 5 লাখ টাকা। হোয়ারাস ইন্ডিয়াতে এটা খরচ হয়ে যাচ্ছে মোর দেন 30 লাখ টাকা। আমাদের এই যে টাকাটা কিন্তু দেখেন, বঙ্গবন্ধু লিভার ট্রান্সপ্লান্ট করেছে 12-15 লাখ টাকা, এটা 1 কোটির নিচে কোনোভাবে ইন্ডিয়াতে করা সম্ভব, কোনোভাবে সম্ভব নয়। তো আমরা যেটা বলেন, স্যার বলেন, আমরা কিন্তু তাই চাচ্ছি, আমাদের নতুন প্রশাসন, আমরা চাচ্ছি আমাদের সুপার স্পেশালিস্ট হসপিটালে আমাদের মিটিং হচ্ছে, সামনে চলে আসবে আপনার বাইরে থেকে সার্জনকে আমরা নিয়ে আসবো, নিয়ে এসে আমরা তাদেরকে এখানে রাখবো, তারা কিছু ট্রান্সপ্লান্ট করবেন লিভারে, করলে আমাদের ডাক্তাররা তাদের সাথে কাজ করতে করতে ট্রেনড হয়ে যাবে। তাহলে আমি সরকারের কাছে বলবো, এই এবং বর্তমান সরকারে আমি যেহেতু আমাদের মন্ত্রী পর্যায়ে যারা আছেন, উপদেষ্টা যারা, মন্ত্রী যাই বলি না কেন, আমাদের যারা আছেন তারা কিন্তু খুব আন্তরিক, কিন্তু এই বর্তমান সরকার খুবই আন্তরিক। তারা চাচ্ছেন যে এটাই চাচ্ছেন, বাইরে যেন না যাই, দেশের মধ্যে আমরা যতটুকু বিল্ড আপ করতে পারি। স্যার, আমাদের মাত্র 2 মিনিট সময় আছে অনুষ্ঠান শেষ করার। স্যারের কাছে একই প্রশ্ন আমি করতে চাই, যে আমরা যদি রাজনৈতিক নেতৃবৃন্দকে যদি না বুঝাতে পারি বা এগুলো নিয়ে যদি একেবারে রাজনীতিবিদদের ওরিয়েন্টেশন যদি না হয়, মানে প্রত্যেকটা সাংসদও যদি, ভাবি সাংসদ যারা ভবিষ্যতে সংসদ সদস্য হবেন, তাদের এই ম্যানিফেস্টোর মধ্যেও যদি এগুলো না আসে, তিনি যদি কমিটেড না হন জনগণের কাছে স্বাস্থ্যের ক্ষেত্রে, আমরা কি আদৌ আসলে এত আলোচনা করে বা এত চিন্তা করে কিছু করতে পারব? আমি জানি না যে আমার উত্তর আপনার পছন্দ হবে কিনা। আসলে আমি এদেরকে তো রাজনীতিবিদ, অধিকাংশ রাজনীতিবিদই কিন্তু আসলে রাজনীতি বোঝে না এবং রাজনীতি করে না। এরা ন্যায়নৈতিক ক্ষমতা চায়, কিন্তু রাজনীতির যেমন একটা থাকবে, মানে তারা একটা গোল থাকবে, তারা মানুষের কাছে একটা, মানে তাদের ম্যানিফেস্টো দিয়ে বুঝাবে যে আমরা আসলে কি চাই। আমরা কি আজকে জানি কোন দল আসলে কি চায়? খুব পরিষ্কারভাবে আসলে এটা সবসময় জানি না। তো যাই হোক, রাজনৈতিক দলগুলোকে কিন্তু আসলে তাদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, এগুলো মানুষের কাছে মানুষ বোঝে এমনভাবে তুলে ধরতে হবে এবং সেইভাবে আকৃষ্ট করার চেষ্টা করতে হবে। তো এই জিনিসটা করার জন্য তো পুরো জাতিকে এডুকেটেড হতে হবে। সুতরাং আমাদের আসলে মানে শিক্ষার দিকে আমাদের, আমি এতক্ষণ মেডিকেল শিক্ষার ব্যাপারে বলেছি, এবার আমি বলবো যে আসলে সাধারণভাবে শিক্ষাটাও যদি আমাদের একটু উন্নত না করা যায়, তাহলে আসলে আমরা কোনো দিকেই তেমনভাবে, এবং রাজনৈতিক অঙ্গনও শিক্ষিত মানুষেরও আসলে দরকার। এক্স্যাক্টলি, ওইটাই বলছি যে শিক্ষিত মানুষকে যে আমরা যেন লিউর করতে পারি, আমরা যেন তাদেরকে এদিকে আকর্ষিত করতে পারি, সেই চেষ্টাটা আমাদের। সংসদে যখন আমরা দেখি যে রিডিং দেখে দেখে একজন
তাও ভুল সাংসদ পড়ছে। যখন পড়ছেন, ভুল পড়ছেন, তাদের কাছ থেকে আসলে আমরা এই শিক্ষার কি বা আশা করতে পারি? আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশের মেডিকেল শিক্ষার মান নিয়ে আমরা আসলে বলা যায় সমালোচনাই করলাম, তবে 24-এর যে গণ অভ্যুত্থান হাজারো প্রাণের বিনিময়ে এসেছে, আমরা নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমরা জেনারেল শিক্ষা বলি, মেডিকেল শিক্ষা বলি বা মাদ্রাসা শিক্ষা বলি, সব শিক্ষায় যদি আমূল পরিবর্তন না হয়, তাহলে আমরা যে স্বপ্নের বাংলাদেশের অপেক্ষা করছি, যেটির যাত্রা নতুন করে আবার শুরু হয়েছে, সেটি আবারও ব্যর্থ হবে বলে আমরা আশঙ্কা করছি। তো এই ছিল আজকের পর্বে। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।